দুর্নীতি দমনের আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর সরকার। প্রশ্রয় দেওয়া হবে না চরমপন্থা ও উগ্রবাদকে। বাজেট অধিবেশনের সমাপ্তিতে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছার প্রতিফলন দেখতে চায় বিরোধী দল। সংসদে বলেছেন বিরোধী দলীয় নেতা। বললেন ফ্যাসিবাদের ভাইরাস এখনো আছে। আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয় অভিমুখে লং মার্চ। বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে ব্যর্থদের চট্টগ্রাম বোর্ডের সাথে সুযোগের আশ্বাস শিক্ষামন্ত্রীর। হাসিনা সহ বিগত সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের। ফাইনালে কে হবে স্পেনের প্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? সেমিফাইনালের আরেকটি সুপার ক্লাসিকোর অপেক্ষায় দর্শকদের চোখ আটলান্টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। বলেন, যারা বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের অধিকার হরণ করার কোনো সুযোগ থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার শেষ কার্যদিবসে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সরকার বেসরকারি সব কর্তৃপক্ষের সহযোগিতা দরকার। বলেন, অনেক বিষয়ে মত দ্বিমত থাকবে, কিন্তু আলোচনা হবে দেশের কল্যাণের জন্য। এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে, যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। তারেক রহমান বলেন, ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার হবে রাষ্ট্রের শেষ কথা। স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি, মাননীয় স্পিকার। এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। অর্থনীতির নানা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য সরকারের। বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা। যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না, এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব। হয়তো আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা, তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের উন্নয়নের গল্প ও বাস্তবতার মিল নেই। সব জায়গা থেকে লুটপাট করেছে ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, বর্তমান সরকার কাজ করছে জনগণকে সুফল পৌঁছে দেওয়ার জন্য। সবশেষে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন স্পিকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টের ভাইরাস এখনো সক্রিয় রয়েছে। বিরোধী দলের ইতিবাচক ভূমিকা অনেকের সহ্য হচ্ছে না। বললেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতি দমনে সরকারের ইচ্ছার প্রতিফলন দেখতে চান তারা। জুলাইকে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের দাবিও জানান ডাক্তার শফিক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এবং তার উপর বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতে বক্তব্য দেন সংসদে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। চলমান বন্যা, প্রাথমিক শিক্ষা সহ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। সরকারের বিভিন্ন আর্থিক পদক্ষেপে বিরোধী দলের প্রতি ইনসাফ না হওয়ায় উদ্বেগ জানান তিনি। বিরোধী দলের আসনে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব দেয়ায় কনফ্লিক্ট তৈরি করছে বলে সংসদকে জানান। অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথাও শুনিয়েছেন সংসদকে। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন। আর্থিক খাতে সংস্কার না হলে দুর্নীতি দূর করা অসম্ভব। এজন্য শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত। জুলাইকে ধারণ করে এগিয়ে যেতে সব দলকে একসঙ্গে কাজ করতে হবে বলেও সংসদকে জানান জামাতের আমির। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলে সুন্দর জাতি গঠন করা সম্ভব হবে। পাঠ্য বইয়ে পারিবারিক সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রাইমারি শিক্ষকদের সমস্যা চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ক্রীড়ার সাংস্কৃতিক, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। দেশকে গড়তে হলে কারিগরদের গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে, সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আবহাওয়াগত কারণে, বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে ওঠে না। আমরা আশা করছি দ্রুতই এ ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব।
শিশুদের সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। প্রধানমন্ত্রী বলেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রতি বছর একটি করে বৃক্ষরোপণ করতে প্রাইমারি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছোট বন্ধুরা, তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে যেতে হবে। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এর আগে সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন জেলার স্টলে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নানা উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম এবং গৃহীত পদক্ষেপ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। 3 দফা দাবিতে 1.5 ঘন্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা 6টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘন্টা অবস্থান করে সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন। বিষয়টি শিক্ষা ভবনের সামনে পৌঁছে সন্ধ্যা প্রায় 6টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। তবে সচিবালয়ের প্রবেশ মুখে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। সচিবালয়ে প্রবেশে বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে শাহবাগ, মৎস্য ভবন, বাংলা মোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, শিক্ষার্থীদের কর্মসূচি এবং তাদের অবস্থান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? জি সেপাত, ধন্যবাদ। আমি এর আগের যে বুলেটিন সেটাকে জানিয়েছিলাম শিক্ষা ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের যে রোডটা, ওই রোড থেকে কিন্তু তখন আসলে তারা ওখান থেকে সরে যায় এবং এখন কিন্তু আসলে শাহবাগে অবস্থান নিয়েছে। অল্প কয়েকজন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে জড়ো হয়ে তারা তাদের যে স্লোগান 1 দফা দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি যে স্লোগান, সেটি কিন্তু অব্যাহত আছে এবং তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি দেওয়া চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে দেখছেন শাহবাগের কিন্তু চতুর্দিকে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং যানবাহন যে চলাচল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে মানুষ জরুরি কাজে তাদের নিজের যে গন্তব্য সেখানে যেতে পারছে না, যার ফলে কিছুটা জনদুর্ভোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের কিন্তু একটাই দাবি আজকে, সেটা হচ্ছে দ্বিতীয় দিনের মতো যে দাবিটা চলমান আছে সেটা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই দুটি পরীক্ষা পুনরায় যেন নেওয়া হয় সেই দাবিতে কিন্তু আজকে সারাদিন তারা দিনভর ঠিক 3টা থেকে কিন্তু আন্দোলন করছে। এখন 7:30 ঠিক একটু বেশি বাজে, এখনও কিন্তু আসলে আন্দোলন চলমান আছে এবং খুব বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছে, কেউ আসলে
তাদের গন্তব্যে অর্থাৎ বাসাবাড়িতে ফেরত গেছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। সিফাত, ধন্যবাদ। ফজলে রাব্বি জানাচ্ছিলেন শাহবাগ থেকে। দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তারা চাইলে চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে একই সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সংসদে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। একই সাথে পদার্থবিজ্ঞানের ভুল 2টি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিগত সরকারের সময়কার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এ পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIO। এর মধ্যে দেশে ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে ১৯,০০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ রয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান BFIO প্রধান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন। তিনি জানান ২০২৪-২৫ অর্থ বছরের ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৫% অভিযোগ পাওয়া গেছে ব্যাংক থেকে, যা আগের বছরের চেয়ে ৭৪ বেশি। এসব অপরাধে যেই জড়িত হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বিদেশি পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বছর শেষে সুখবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন BFIO প্রধান। জুলাই গণ অভ্যুত্থানে ১৪০০ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো বহু শহীদের গণকবর দেওয়া হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাসে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, গণহত্যায় জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং যত শক্তিশালী হোক নিশ্চিত করা হবে বিচার। জুলাই অভ্যুত্থানে প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘের রিপোর্টের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২০২৪-এর গণ অভ্যুত্থানে ১৪০০ জন নিহত এবং প্রায় ২৫,০০০ জন আহত হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। বলেন, দেশে এলেই শেখ হাসিনাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের ন্যূনতম অনুশোচনাও নেই। আওয়ামী লীগের ইতিহাস জনগণকে হত্যা, দমন পীড়ন ও বর্বরতার ইতিহাস। বলেন, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। আইনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে পরাজিত করতে হবে। গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে পানি নামার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে কালভার্ট, কৃষি জমি, মাছের ঘের, পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান সহ হাজারো বসতঘর। সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৩৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাতকানিয়ার প্রশাসন, স্থানীয় সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী উপজেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসেব পেতে অন্তত আরও 15 দিন লাগবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় আবারও লঘুচাপ তৈরি হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শিরোপার লড়াইয়ে কে হবে স্পেনের প্রতিপক্ষ জানা যাবে আজ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। লিওনেল মেসিদের সামনে শিরোপা ধরে রাখার পথে আরেকটি ধাপ। আর 1966-এর পর আরও একবার ফাইনালে ওঠার মঞ্চ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে আসরের আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচ। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। মেসি জাদুতে এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, এই স্বপ্ন সমর্থকদের। টানা 6 জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে, হওয়ারও কথা। প্রতিটি ম্যাচেই কোচ লিওনেল স্কালোনি ভীষণ ক্যালকুলেটিভ ফুটবল খেলিয়েছেন দলকে। নকআউটে 3 ম্যাচের একটিকেও টাই ব্রেকারে যেতে দেয়নি লা আলবিসেলেস্তারা। সবচেয়ে বড় কথা, ম্যাচে গোল হজমের পর তাদের খেলার ধরন বলে দিয়েছে গোল শোধ দিয়ে জয়ে মাঠ ছাড়া সময়ের ব্যাপার মাত্র। এসবই ম্যাচ বাই ম্যাচ আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে আছেন একজন, ফুটবলের সুপারহিউম্যান মেসি। সত্যি বলতে দক্ষিণ আমেরিকার দেশটিকে গত বিশ্বকাপে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফুটবলের এই মহাতারকা এবার বয়সকে হার মানিয়েছেন। 39 বছরের মেসির পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। চলতি আসরে এ পর্যন্ত 8 গোলের সঙ্গে 2টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের সর্বোচ্চ গোলেও 21 গোল নিয়ে সবার উপরে মেসি। এই ফুটবল জাদুকরের স্পর্শে আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেসরা যেমন মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক আলিস্তে, জিওভানি লো সেলসো, এনসো ফার্নান্দেসরা তেমনই কার্যকর ভূমিকা রাখছেন। সে তুলনায় রক্ষণের দুর্বলতা রয়েই গেছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন কোচের নিশ্চয়ই বিশেষ নজর থাকবে সেদিকে। অন্যদিকে 1966 সালে একবারই বিশ্বকাপ জেতা ইংল্যান্ড এবার আহামরি তেমন দল নয়। প্রতি আসরেই ফেভারিটের তালিকায় থাকা 3 লায়ন্স বিশ্বমঞ্চে চতুর্থবার খেলছে সেমিফাইনাল। গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোল শূন্যতে আটকে যাওয়ার পর নকআউটে ডিআর কঙ্গো, মেক্সিকো এবং নরওয়েকে হারাতে রীতিমতো ঘাম ঝরিয়েছে থমাস টুকেলের দল। 6 ম্যাচে 10 গোল করে 6 গোল হজম। রক্ষণে দুর্বলতা স্পষ্ট। দলের 2 ভরসা অধিনায়ক হ্যারি কেইন ও তরুণ জুড বেলিংহাম আছেন গোলের মধ্যে। দুজনই এ পর্যন্ত সমান 6টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে টিকে আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। এরাই ইংল্যান্ডকে ফাইনালে খেলার স্বপ্ন দেখাচ্ছেন। মাঝমাঠে জুড বেলিংহামের সঙ্গে ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসনদের পরিশ্রম এখন পর্যন্ত ইংল্যান্ডের আশা বাঁচিয়ে রাখলেও আর্জেন্টিনার বিপক্ষে দলটি রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই বড় প্রশ্ন। ইংল্যান্ডের অবশ্য অনুপ্রাণিত হওয়ার রসদ আছে, সেটি পরিসংখ্যান। বিশ্বকাপে এর আগে 5 বার দেখা হয়েছে 2 দলের। ইংল্যান্ডের জয় 3টিতে, আর্জেন্টিনার 2টিতে। সব মিলিয়ে 14 ম্যাচের মুখোমুখিতেও 6-3 ব্যবধানে এগিয়ে 3 লায়ন্স। বাকি 5টি লড়াই ড্র হয়েছে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এদিকে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের ফুটবল উন্মাদনা সামাজিক মাধ্যম হয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে আছড়ে পড়েছে মূলত গত বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনা দল নিয়ে দেশের মানুষের আবেগের উষ্ণতা তাই জানা আছে ফুটবল পাগল দেশটির। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগের দিন কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন বাংলাদেশের এক সাংবাদিক। স্কালোনি শুনিয়ে দেন তার বিস্ময় এবং ভালো লাগার কথা। সত্যি বলতে এটা বিস্ময়কর। বাংলাদেশের মানুষরা আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূর থেকে বাংলাদেশের মানুষ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে তা সত্যি অসাধারণ। আমরা বিস্মিত। বাংলাদেশে অনেককে আর্জেন্টিনার জার্সি পরে থাকতে দেখা যায়। নিজ দেশের বাইরের মানুষদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরতে দেখাটা বেশ ভালো লাগে। অসাধারণ ব্যাপার এটা, আমাদেরকে আনন্দ দেয়। কাজেই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি আগামীকাল আমরা তাদেরকে আনন্দ দিতে পারবো। এজন্যই তো আমরা এখানে এসেছি। অপেক্ষা ছিল 1.5 যুগেরও বেশি। সেমিতে ফ্রান্সকে পরাজিত করে এখন বিশ্বকাপের শিরোপার স্বপ্নে বিভোর স্পেন। ডালাসের স্টেডিয়ামের লাল ঢেউ ছুঁয়ে গেল সুদূর ঢাকার স্পেন সমর্থকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখা শেষে জয় উদযাপন করেন স্পেনের সমর্থকরা। ফাইনালে আরও একটি দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
আরেফিন শাওনের রিপোর্ট। ইউরোপের দুই শক্তির লড়াইয়ের উত্তাপ জমেছিল আগে থেকেই, তাই তো আজ ডালাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই যেন অপেক্ষায় ছিল এই ম্যাচের ফলাফলের। নিজ নিজ দলের জার্সি পরে বড় পর্দার সামনে খেলা দেখতে বসেন সমর্থকরা। স্পেনের দুর্দান্ত গতির সামনে যখন অনেকটাই মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের মুহুমুহু আক্রমণ, ফরাসি সমর্থকদের হতাশা ছাপিয়ে তখন লাল জার্সিদের উল্লাস। ফাইনালে অবশ্যই আর্জেন্টিনার পাইলে আমরা খুশি, কারণ আর্জেন্টিনা অনেক এই বিশ্বকাপ বিগ টিম। অবশ্যই স্পেনের সাথে আর্জেন্টিনায় পড়ুক, কারণ আমাদের ইয়ামালের যে খেলা, আশা করি মেসির আমরা ঢাকায় বিশ্বকাপ ইনশাল্লাহ নিয়ে নিব। আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড ফাইনালে প্রতিপক্ষ যেই থাকুক, কাউকেই স্পেন ছেড়ে কথা বলবে না বলে আশা সমর্থকদের। আজকে অনেক ভালো খেলছে স্পেন। ফ্রান্স তাদের কাছে কিছু মানে কি কোনো বলে পায় না হিসাবে, যে হিসাবে খেলছে ওই হিসাবে কোনো বলে পায় না ফ্রান্সে। সেরা ভাইয়া সেরা, আরো গোল হওয়ার দরকার ছিল, আশা করি সহজে হবে। আমাদের হারিকেন আছে, ডুক বেলিমহালম আছে, ওনারা খুবই ভালো খেলতে আছে। আল্লাহ রহমতের দোয়া, ওনারা ইনশাল্লাহ জিতবে। ফাইনালে আরো দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হতে চান ফুটবল প্রেমীরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দুর্নীতি দমন আর আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর সরকার, প্রশ্রয় দেওয়া হবে না চরমপন্থা ও উগ্রবাদকে বাজেট অধিবেশনের সমাপ্তিতে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছার প্রতিফলন দেখতে চায় বিরোধী দল, সংসদে বলেছেন বিরোধী দলীয় নেতা, বললেন ফ্যাসিবাদের ভাইরাস এখনো আছে। আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয় অভিমুখে লং মার্চ। বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে ব্যর্থদের চট্টগ্রাম বোর্ডের সাথে সুযোগের আশ্বাস শিক্ষামন্ত্রীর। হাসিনা সহ বিগত সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ, গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের। ফাইনালে কে হবে স্পেনের প্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? সেমিফাইনালের আরেকটি সুপার ক্লাসিকোর অপেক্ষায় দর্শকদের চোখ আটলান্টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।